সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক। এই চাকরি হারিয়েছেন যেসব শিক্ষক, তাদের বলা যেতে পারে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। কারণ সুপ্রিম কোর্টে মামলা যখন ওঠে, যোগ্য অযোগ্য তালিকা কিন্তু বারবার চেয়ে পাঠায় সুপ্রিম কোর্ট। তালিকা না দিতে পারার জন্যই 2016 পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরেও যদিও সুপ্রিম কোর্ট যে যোগ্যদের তালিকা যেটা রয়েছে সেখানে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখেন, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু একেবারেই কিন্তু তাদের চাকরিতে বরখাস্ত করে দেয়। এরপরে রাজ্য সরকার পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় চাকরি হারাতে, অর্থাৎ যে গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন তাই কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা ভাতা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়। গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকার ভাতা দেওয়ার প্রক্রিয়া চালু করে। এরপরেই মামলা করে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে গতকাল কিন্তু আলোচনা হলো এবং বলা যেতে বিরোধী দলের পক্ষ বা বিরোধী আসন থেকে এই মামলায় ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ছিলেন বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবীরা, এবং তারা প্রশ্ন তোলেন যে এই যে যোগ্য যারা যে চাকরি হারিয়েছেন তা যে ভাতা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে, তাহলে কি যারা পরীক্ষা দিয়েছিলেন 2016-তে তারাও কি ভাতার আওতায় থাকবেন? এই প্রশ্ন কিন্তু তুলে ধরেন। এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো রাজ্য সরকারকে এ নিয়ে প্রশ্ন তোলেন, এবং রাজ্যের যিনি ছিলেন সুদীপ্ত গুপ্ত সলিসিটর জেনারেল, তার কাছে প্রশ্ন তোলেন এবং জানতে চাওয়া হয় যে কী প্রক্রিয়ায় এদের ভাতা দেওয়া হবে, অর্থাৎ কী কাজ করবেন, তাকে ঘরে বসেই ভাতা পাবেন বা ভাতা দেওয়ার প্রসেসটা কী আছে, এবং শুধু ঘরে বসে ভাতা পাবেন কেন, এই প্রসঙ্গে তুলে দেয়। এবং এরপরে যে নির্দেশটা দেয় তা হচ্ছে আপাতত, অর্থাৎ এই মামলার পরবর্তী রায় আসার আগে পর্যন্ত এই মামলাকে ভাতা দেওয়া কিন্তু প্রক্রিয়া বন্ধ করতে বলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসছে যে রাজ্য সরকার ভাতা দেওয়ার প্রক্রিয়া চালু করলো কেন? কারণ যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে এক কথায় বলা যায় অযোগ্যদের কিন্তু কিছু তালিকা কিন্তু সামনে আসে, এবং তাই কিন্তু রীতিমতো চাকরি কিন্তু বাতিল করে দেন। যারা যোগ্য তাদের কিন্তু বলা যেতে পারে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করেছে, এবং তাদের নিয়োগের প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়োগের প্রক্রিয়া। কিন্তু সেই যে অযোগ্যতা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার প্রক্রিয়া, এখানেই কিন্তু প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবীরা, এবং সেখানেই বলা যেতে পারে সেই বিষয়টি আপাতত কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে তা এই মুহূর্তে কিন্তু ভাতা দেওয়া চলবে না। অর্থাৎ সুতরাং প্রশ্ন একটা উঠে আসছে যে ভাতা দেওয়াটা কেন হবে? কারণ যে অভিযোগটা উঠে আসছিল যে ঘুষ দিয়ে চাকরি পাওয়া, যে অযোগ্যরা তারা ঘুষের বিনিময়ে যে চাকরি পেয়েছেন লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে, তারা কি শাসক দলের নেতারা যে ঘুষ খেয়েছেন সেই বিষয়টি এই মাধ্যমে কি প্রমাণিত হলো? অর্থাৎ শাসক দলের নেতারা ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন, সুতরাং সেই নেতারা যাতে বিপদে না পড়েন সেই কারণে কি সরকারের পক্ষ থেকে এই ভাতা দেওয়ার প্রক্রিয়া চালু হয়, এবং ভাতা দেওয়ার প্রক্রিয়াটাও নেহাত কম নয়, 20,000 টাকা এবং 25,000 টাকা। এই যে সরকারি কোষাগার থেকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তুলে দেওয়া হবে, যে আবার অযোগ্য যারা সুপ্রিম কোর্টে অযোগ্য, যাদের সুপ্রিম কোর্ট রীতিমতো চাকরিতে বরখাস্ত করেছে, তাদেরকে ভাতা দেওয়ার প্রক্রিয়া এখানে প্রশ্ন কিন্তু উঠেই আসে। এবং সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট গতকালকে প্রশ্ন তুলেছে, এবং এই মামলার পরবর্তী শুনানি না হোক বা কী নির্দেশ দেন বলা যেতে পারে দুই পক্ষের আইনজীবীদের মতামত শুনলেও রায়দান কিন্তু স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং পরবর্তী যে শুনানি সেই দিনই কিন্তু বিষয়টি সামনে আসবে যে রাজ্য সরকার গ্রুপ সি এবং কর্মীদের যে ভাতা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে সেই ভাতা কি দিতে পারবে কিনা। কারণ কলকাতা হাইকোর্ট যে প্রশ্নগুলো তুলেছে যে তারা ঘরে বসে ভাতা পাবেন, সেটা কীভাবে সম্ভব? তাদের দিয়ে কোনো কাজ করানো হবে না, কীভাবে সম্ভব হতে পারে? এই প্রশ্ন তুলেই কিন্তু আপাতত ভাতা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। এখন আগামী যে শুনানি, যে পরবর্তী শুনানি, সেই শুনানিতে কিন্তু এই বিষয়টি খোলস হবে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।